সঞ্জয় রায় কে? এতক্ষণে তো আপনারা জেনে গেছেন পাকা মাথার অপরাধী। কিন্তু এই সঞ্জয় রায় শুধু পাকা মাথার অপরাধী নয়, একেবারে উদ্ধত। নির্যাতন করে খুন, ধর্ষণ করে খুন, তারপরেও পুলিশ হেফাজতে তদন্তকারীদের সামনে উদ্ধত সঞ্জয় কি বলছে? ফাঁসি দিলে ফাঁসি দিন। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এতটা উদ্ধত, এই রকম নারকীয় অপরাধ করার পরেও তদন্তকারীরা কিভাবে দেখছেন? দেখো, তদন্তকারীরা কার্যত অবাক হচ্ছেন, কারণ যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, শারীরিকভাবে তাকে মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তারপর খুন করা হয়েছে, এই ধরনের অপরাধ করার পরেও একজন অভিযুক্ত, সে পুলিশ জেরাতে তিনি বলছেন সবকিছু ধরা যখন পড়ে যাচ্ছেন, তিনি বলছেন তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। এতটাই তার ঔদ্ধত্য। এমনকি তার মধ্যে কোনো অনুশোচনা নেই যে এই ধরনের অপরাধ তিনি করেছেন। কারণ গতকাল সন্ধ্যের পর থেকে যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদ পর্বে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন, তারা বিভিন্ন তথ্য প্রমাণ এই সঞ্জয়ের সামনে রাখতে শুরু করেন। ক্লোজ সার্কিট ক্যামেরায় তিনি যে তিনি যাচ্ছেন, সেই ফুটেজ, তার গলাতে ইয়ারফোন বা হেডফোন ছিল সেটা দেখানো। তিনি যে বেরিয়ে আসছেন আধ ঘন্টা 35 থেকে 40 মিনিট পর, তার গলায় ইয়ারফোন নেই, এমনকি ইয়ারফোনটা পাওয়া যাচ্ছে বা হেডফোনটা পাওয়া যাচ্ছে দেহের পাশ থেকে। এই সমস্ত তথ্য প্রমাণ দেখে তাকে যখন বলা হচ্ছে খুনের সঙ্গে তিনি যুক্ত, তাকে গ্রেপ্তার করা হবে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই মুহূর্তেও তার ঔদ্ধত্য, তিনি যখন বুঝতে পারছেন যে তিনি ধরা পড়ে যাচ্ছেন, তার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই, কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই। এই ধরনের ব্যক্তিকে কি করা উচিত, এটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার। আর আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, সেই সঞ্জয়ের আরো কীর্তি, নতুন কীর্তি, নয়া কীর্তি। 2019-এ সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ। এই সঞ্জয় ভলান্টিয়ার, সিভিক ভলান্টিয়ার, বিপর্যয় মোকাবিলা দপ্তরে নিয়োগ সঞ্জয়, প্রভাব খাটিয়ে ওয়েলফেয়ার দপ্তরে চলে গেল সঞ্জয়। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই নতুন কীর্তিটা একবার দর্শকদেরকে পরিষ্কার করে দাও। একেবারে দেখো, যখন ঘটনার সূত্রপাত, ঘটনার তথ্য যখন আমাদের কাছে আসতে শুরু করে, আমাদের কাছে তথ্য এসেছিলেন যে এই খুনের সঙ্গে যিনি যুক্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সিভিক ভলেন্টিয়ার। তারই খোঁজ করতে গিয়ে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, 2019 সালে এই সঞ্জয় রায় তিনি সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি পেয়েছিলেন। শুধু তাই নয়, ডিএমজি অর্থাৎ বিপর্যয় মোকাবিলার মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর কলকাতা পুলিশের, সেখানে তাকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেখানে তিনি একটি দিনের জন্যও তার নিজের সার্ভিস দেননি, অর্থাৎ তিনি সেখানে কাজ করেননি। তিনি কি করলেন, ওখানে চাকরিতে জয়েন করলেন, তিনি ওখানে যোগ দিলেন সিভিক ভলেন্টিয়ার হিসেবে বিপর্যয় মোকাবিলা দলে। তারপরে তিনি সরান চলে গেলেন একদম ওয়েলফেয়ার কমিটি, এবং যে ওয়েলফেয়ার কমিটিতে 2019 থেকে তাই নয় অমিত, এতটা প্রভাবশালী হলো কি করে সঞ্জয়, যে ব্যারাকে থাকার কথা নয়, তারপরেও ব্যারাকে ছিল সঞ্জয়। এমনকি ওখানে মহিলা কর্মীদেরকে উত্ত্যক্ত করত। একেবারে সেই তথ্যগুলো আস্তে আস্তে পুলিশের সামনে আসছে। সূত্রের যে দাবি, সেখানে দেখা যাচ্ছে যে নিয়ম ভেঙে বা নিয়ম বহির্ভূত যে সমস্ত কলকাতা পুলিশের ব্যারাক রয়েছে, সেখানে সিভিক ভলেন্টিয়ারের আবাসিক হিসেবে থাকার কোনো কথাই নাই বা কোনো নিয়ম নেই। সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত 4th ব্যাটালিয়নের যে ব্যারাক রয়েছে, সে ব্যারাকে এই সঞ্জয় দীর্ঘদিন আবাসিক হিসেবে থেকেছেন। কিভাবে থাকলেন? তাহলে কোথাও গিয়ে কি কোনো বড় কারো হাত এর মাথায় রয়েছে? এই প্রশ্নটা কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। একই সঙ্গে নিজের বাহিনীর বিভিন্ন মহিলাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন, এই তথ্যও সামনে আসতে শুরু করেছে। বিভিন্ন মহিলাকে ফোনে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন, বিভিন্ন অফার তিনি করতেন, এই তথ্য সামনে আসতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই প্রভাবশালী, কোড আনকোড বলা যেতে পারে, প্রভাবশালী সিভিক হিসেবে ডিএমজিতে তিনি চাকরি পেলেও ডিএমজি একটি দিনের জন্য কাজ করলেন না, তিনি চলে গেলেন সরাসরি ওয়েলফেয়ার কমিটিতে। কার হাত ছিল এই সঞ্জয়ের মাথায়, সেটাও তো তদন্ত সাপেক্ষ।
আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ। রাতেই হাসপাতাল চত্বর থেকে পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রে খবর বহিরাগত হলেও হাসপাতালে অবাধ যাতায়াত ছিল এই ধৃত সঞ্জয়ের। যখন তখন আরজি করে 4 তলা 3 তলা সব জায়গাতেই যেতে পারত এই সঞ্জয়। রাত 3টে থেকে ভোর 6টার মধ্যে খুন হয়েছেন ওই ছাত্রী। ভোরে 4 তলার সেমিনার হলে কুকীর্তি সঞ্জয়ের। আর এই খুন আর ধর্ষণের সময় কি অবস্থায় ছিল সঞ্জয়, ঢুকেছিল কিভাবে, হাসপাতাল কর্তৃপক্ষের কতটা গাফিলতি, মত্ত অবস্থায় ঢুকেছিল এই সঞ্জয়। মত্ত অবস্থায় ঢুকেছিল, মদ খেয়ে ঢুকেছিল। মদ খেয়ে শুধু ঢোকা নয়, সেখানে মদের আসর বসাতো। এই আরজি কর মেডিকেল কলেজে আসর বসাতো সঞ্জয়। কিভাবে ঢুকেছিল বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, দেখো, পুলিশ সূত্র থেকে খবর যে ঘটনার দিন মদ্যপ অবস্থায় ভেতরে ঢুকেছিল এই সঞ্জয়। তবে সঞ্জয় শুধুমাত্র সেদিনই নয়, এখানকার পড়ুয়াদের একাংশের দাবি পুলিশ সূত্র থেকে খবর যে তারা কিন্তু স্টেটমেন্টে দিয়েছে যে এর আগে মাস 3 আগেও তাকে দেখা গিয়েছে যে 3-4 জনকে গ্রুপ করে নিয়ে গিয়ে এই হাসপাতালের ভেতরে সেখানে মদের আসর সে বসাতো। অর্থাৎ এখানে যে তার অবাধ যে তার যাতায়াত ছিল, এবং হাসপাতালের ভেতরে, একটা সরকারি হাসপাতালের ভেতরে কি করে মদের আসর বসতে পারে, এবং সেখানে একা নয় গ্রুপ করে সে নিয়ে যেত এবং সেখানে গিয়ে মদের আসর বসাতো, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর দাবি। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনার দিন সে মদ্যপ অবস্থায় সে ঢুকেছিল, এবং ঢোকার সময় যেহেতু ঘটনাস্থলে কোনো সিসি ক্যামেরা নেই, কিন্তু সংলগ্ন এলাকায় সেই সিসি ক্যামেরা থেকে দেখা যায় যে তার গলায় একটি হেডফোন রয়েছে, এবং ঘটনাস্থল থেকে একটি হেডফোনের একটি কাটা অংশ, সেই অংশটি পাওয়া যায়। এবং তারপরে সেটিকে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে সিসি ক্যামেরায় যে ছবি পাওয়া গিয়েছে সেখানে সঞ্জয় যখন বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে তার গলায় কিন্তু সেই হেডফোনটি নেই। এছাড়াও একাধিক জনের যে বক্তব্য সেখান থেকে উঠে আসে যে সঞ্জয় কিন্তু এই হেডফোন তার ভীষণভাবে তার প্রিয় ছিল, কারণ সে কিন্তু সবসময় বাইক এই সমস্ত নিয়ে বিভিন্ন জায়গায় তার অবাধে তার বিচরণ ছিল, একেবারে সেমিনার হল থেকে বিভিন্ন জায়গায়। এই ব্লুটুথ হেডফোনই ধরিয়ে দিল সঞ্জয় রায়কে। এই ব্লুটুথ হেডফোনই ক্লু। কিভাবে দেখুন। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। চেস্ট মেডিসিন বিভাগের পোস্ট গ্রাজুয়েটের 2য় বর্ষের ছাত্রী। শুক্রবার সকালে তাঁরই দেহ উদ্ধার হয় সেমিনার হল থেকে। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। সরকারি হাসপাতালের ভেতরে কিভাবে ঘটলো এমন ঘটনা? সিট গঠন করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। রাতেই হাসপাতাল চত্বর থেকেই ভবানীপুর এলাকার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। যদিও ধৃতের পেশা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এদিন এড়িয়ে যান কলকাতার পুলিশ কমিশনার। For us, he is a criminal of the highest order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. সেমিনার হলে সিসি ক্যামেরা না থাকলেও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। চেস্ট মেডিসিন ওয়ার্ড সংলগ্ন 2টি সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। একটি ক্যামেরায় ফুটেজে সঞ্জয়কে চেস্ট মেডিসিন ওয়ার্ডের দিকে যেতে দেখা যায়। অন্য একটি ক্যামেরায় আরো 3 জনকে ঢুকতে দেখা যায়। সঞ্জয় সহ 4 জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, সঞ্জয়ের বক্তব্যে অসঙ্গতি মেলে। পুলিশ জানতে পারে বাকি 3 জনের আত্মীয় ভর্তি ছিলেন হাসপাতালে। রোগীর প্রয়োজনেই তাদেরকে সেই সময় ডেকে পাঠানো হয়। সঞ্জয়কে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যায় পুলিশ। সিসি ক্যামেরায় পুলিশ দেখতে পায় ভোর 4টের আশেপাশে ঢোকে সঞ্জয়। 4:40 নাগাদ সে বেরিয়ে যায়। ঢোকার সময় সঞ্জয়ের গলায় মোবাইলের ব্লুটুথ হেডফোন ঝুলছিল, কিন্তু বেরোনোর সময় হেডফোন ছিল না। এদিকে ঘটনাস্থল থেকে একটি হেডফোন পায় পুলিশ। সেই হেডফোন অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। এরপরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেনস্টে। সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে, এবং যে পিওতে কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, কনক্লুড করেছি দ্যাট
and then interrogation হয়েছে. We have interrogated several witnesses, doctors and others, and in total putting this all together we have concluded that there is a very very strong complicity as far as the accused is concerned. হাসপাতালে নাকি অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের। অভিযোগ টাকা নিয়ে রোগী ভর্তি করাতো সঞ্জয়। পুলিশ জানতে পেরেছে মত্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে হাসপাতালের ভেতরে ঢোকে সঞ্জয়। পাওনাদারের টাকা দেয় নাকি খুব বেশি বাড়িতেই ফিরত না। আমাকে ঠকে টাকা নিচ্ছিল। ও আমাকে প্রথমে বললো যে পুলিশে তোকে চাকরি করে দেবো, 55 শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে ওর বাড়ি আছে, ওই ঘরটা আমাকে লিখে দেবে। তখন দিয়ে আমি প্রেশার দিতে থাকলাম, হয়তো আমার টাকা দে নালে বাড়ি দে, তখন দিয়ে ও আসতেই বন্ধ করে দিয়েছে বাড়িতে। এ হেন সঞ্জয় এবার আরজি করের ঘটনায় পুলিশের জালে। সঞ্জয়কে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ আদালতের। নিউজ 18 বাংলা।